আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হাজির হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর খনিজ সম্পদ জীবাশ্ম যে একাদশ অধ্যায় রয়েছে রসায়নের, তার লেকচার 2তে। তোমাদের গতদিন আমি যে পার্টটাগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে তোমার যে অ্যালোফিটিক পার্টটা রয়েছে, এই অ্যালোফিটিক পার্টটা দেখিয়েছিলাম। আজ তোমাদের আমি দেখাবো হচ্ছে অ্যারোমেটিক পার্টটা। তোমাদের বইতে অবশ্যই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে পার্টটা রয়েছে এই পার্টটা বেশি আলোচনা করা হয়নি, কিন্তু উচ্চতর ক্লাসে গেলে তোমরা এই বিষয়টা আরও সুন্দর করে জানতে পারবে। ঠিক আছে, প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে তোমার অ্যারোমেটিক যে পার্টটা রয়েছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা কি? দেখো, এই অ্যারোমেটিক যে লিখছে, এই অ্যারোমেটিকের যে শব্দটা সেটা হচ্ছে, দেখো অ্যারোমা নামে একটা শব্দ আছে এর ভিতর, আছে না, অ্যারোমা। এই অ্যারোমা শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। কি শব্দ? এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এটা কি শব্দ? এটা গ্রিক শব্দ। ওকে, এই গ্রিক শব্দ যেটা রয়েছে অ্যারোমা, এই অ্যারোমা শব্দটি অর্থ হচ্ছে সুগন্ধ। এই অ্যারোমা শব্দটি হচ্ছে কি বলতো, এর মানে হচ্ছে কি সুগন্ধ। মূলত এই অ্যারোমা থেকেই অ্যালিফিটিক শব্দটা এসেছে। অ্যারোমা থেকেই এই অ্যারোমেটিক শব্দটা এসেছে। এবার দেখো, কেন একে সুগন্ধ বলা হয়েছে অ্যারোমা শব্দের অর্থ? কারণ তোমার যখন প্রথম যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল ওগুলো কেমন ছিল? ওগুলো ছিল হচ্ছে সুগন্ধ, অর্থাৎ ঘ্রাণ ছিল। এই কারণে এই যৌগগুলোকে কী বলা হয় বলো তো? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, ঠিক আছে। এবার দেখো কয়েকটি উদাহরণ দেখো, সেটা হচ্ছে আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে উদাহরণ, যেটা ফেমাস দুটা উদাহরণ, সেটা হচ্ছে তোমার বেনজিন, এটা হচ্ছে কি C6H6, আর এটা হচ্ছে ন্যাপথালিন, একটা হচ্ছে কি ন্যাপথালিন, এটা হচ্ছে C10H8। ওকে, এবার দেখো আমরা এটা তো দুটার উদাহরণ দেখলাম, এই দুটো আমরা কিভাবে তাদের লিখতে হয় সেটা আমি তোমার দেখাচ্ছি। কিন্তু প্রথমত বুঝতে হবে যে অ্যারোমেটিক বিষয়টা কি, অ্যারোমেটিক যৌগগুলো কেমন হয়। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত হয় কেমন? অ্যারোমেটিক যৌগগুলো হয় হচ্ছে সাধারণত তোমার বলতে কেমন, একটা সমতুলীয় যৌগ হয়। কত সদস্য বিশিষ্ট? 5, 6 বা 7 সদস্যের একটা কি হয় বলতো, সদস্যের কি হয় বলতো, সদস্যের সমতুলীয় যৌগ হয়, বুঝতে পারছো? সমতুলীয় যৌগ হয়। এই যে অ্যারোমেটিক জিনিসটা আছে, অ্যারোমেটিক যৌগগুলো কেমন হয় বলতো? অ্যারোমেটিক যৌগগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন থাকে। কি থাকে বলতো? অ্যারোমেটিক যৌগগুলোতে কি থাকে বলতো? যৌগতে থাকে হচ্ছে একান্তর দ্বিবন্ধন। এই একান্তর দ্বিবন্ধন বিষয়টা আমি তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি। একান্তর দ্বিবন্ধন বলতে কি বোঝাইছে বলতো? কার্বন একক বন্ধন এই বিষয়টা বোঝাইছে। আর দ্বিবন্ধন মানে কি? একটা মানে কার্বন একক বন্ধনের পরে যে তারপরে দ্বিবন্ধন। বুঝতে পারছো কি? একটা কার্বন একক বন্ধন, তারপরে যে একটা বলতো কি দ্বিবন্ধন থাকবে। এই জিনিসটা হচ্ছে একান্ত দ্বিবন্ধন। আমি তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি। মনে করো যে এরকম একটা যৌগ আছে, অর্থাৎ তুমি যদি এখানে যদি দাও, এটা হচ্ছে দ্বিবন্ধন দিলা, এর পরেরটায় তোমার হবে না, এর পরেরটায় একক বন্ধন হবে, কারণ আমরা একান্ত দ্বিবন্ধন বলতেছি। তাহলে এটা যদি দ্বিবন্ধন থাকে এটা একক বন্ধন হবে, পরেরটা যে আবার দ্বিবন্ধন হবে। বুঝতে পারছো? এরপরে আবার দেখো, এটা একক বন্ধন আছে, তাই পরেরটা হবে দ্বিবন্ধন, পরেরটা হবে কি বন্ধন? দ্বিবন্ধন। এই জিনিসটার নামই হচ্ছে একান্ত দ্বিবন্ধন। আমি তোমাদের যে বিষয়টা লিখে দেখাচ্ছি এই বিষয়টার নাম হচ্ছে বেনজিন, এটা আমরা এইমাত্র তোমাদের দেখাইছি। এটা হচ্ছে C6H6। ওকে, হ্যাঁ দেখো, এবার আমরা যদি কার্বন সংখ্যার ভাবে লিখি তখন দেখো বেনজিনটা দেখতে কেমন হয়। আমরা 6টা কার্বন একটা চক্র আকারে লিখব, 1 2 3 4 4 5 6, ঠিক আছে, 6টা। এখন আমরা কি করবো বলতো? আমরা আপাতত সিঙ্গেল বন্ডে আমরা জয়েন্ট করি আপাতত। দেখো এখন আমরা শিখছি কি, যে অ্যারোমেটিক যৌগগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। মানে কেমন? যদি আমি এটাই দ্বিবন্ধন দিই এটা একক বন্ধন হবে, আমি যদি এটাই দ্বিবন্ধন দিই এটা একক বন্ধন হবে, আবার যদি এটা একক বন্ধন থাকে এটাই দ্বিবন্ধন হবে। ওকে, বুঝতে পারছো? এবার দেখো কার্বনের যে বাকিগুলো হাতগুলো রয়েছে, হাতগুলো আমরা জাস্ট হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলে দেখো 6টা হাইড্রোজেন হয়ে যাবে। দেখো এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই যে কার্বনটা, এই কার্বনটা দেখো কয়টা হাত পূর্ণ? 3টা হাত পূর্ণ হয়ে গেছে। আর কয়টা হাত ফাঁকা আছে? আমি গতদিনে বলছি যে কার্বনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ তার 4টা হাত। তাহলে এখন এর একটা হাত ফাঁকা আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন বসবে, ঠিক আছে। ওকে, এরপর তুমি যদি দেখো এরও কয়টা হাত ফাঁকা, এরও দেখতে পাচ্ছি আমরা 3টা হাত পূর্ণ আর একটা হাত ফাঁকা, তাহলে এরও একটা হাইড্রোজেন হবে। এরও তাই, দেখতে পাচ্ছ? তাহলে কত হবে? এরও একটা হাইড্রোজেন বসবে, ঠিক আছে। এরও তাই, একটা হাইড্রোজেন বসবে, এরও একটা হাইড্রোজেন বসবে, এরও একটা হাইড্রোজেন বসবে। কয়টা হাইড্রোজেন হলো? 1 2 3 4 5 6, দেখছো? তাহলে এই জিনিসটা হচ্ছে বেনজিনটা ঠিক এভাবে দেখাতে হবে, ঠিক আছে। তুমি যদি কার্বনের ভাবে দেখাও এভাবে দেখাতে পারো বা এভাবে দেখাতে পারো, তোমার দুইভাবে যে কোনো একভাবে দেখালেই পরীক্ষায় কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে তোমার ন্যাপথলিনটা দেখতে কেমন।
ন্যাপথলিনটা দেখতে কেমন, দেখো ন্যাপথলিনটা জিনিসটা কীরকম দেখতে। তোমার এখানেও কিন্তু তোমার 5, 6, 7 সদস্য বিশিষ্ট যে সমতুল্য যৌগ যে বিষয়টা, এখানে কিন্তু সেটা ফলো করছে, কারণ নাহলে তো সে অ্যারোমেটিক হতে পারবে না। ঠিক আছে, তো দেখো কেমন লিখতে হবে। এটা হচ্ছে ন্যাপথলিনের, দেখো ন্যাপথলিনটা কেমন হয়, দেখো ন্যাপথলিনটা বিষয়টা কেমন হয়। তো এটাও একান্ত দ্বিবন্ধন ফলো করবে। তুমি যদি দেখো মনে করি এখানে দিছো দ্বিবন্ধন, তো এটা ফাঁকা থাকবে, তারপরে এটাই দিবা, পরে এইটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে না, এটা তো ফাঁকা থাকবে, তুমি কোনটাই দিবা, এইটাই দিবা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাবো এখানে, দেখো এরপরে এটা যদি দেই, যদি এটা ফাঁকা থাকবে, এটাই চলে আসবে। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে একান্ত দ্বিবন্ধনের যে বিষয়টা, সেটা হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, একান্ত দ্বিবন্ধন জিনিসটা কি, একটা একক বন্ধন থাকবে, পরেরটা কী থাকবে বলো তো, একক, একটা দ্বিবন্ধন থাকবে, পরেরটা একক বন্ধন থাকবে। ঠিক আছে, দেখো তাহলে এই জিনিসটার নাম হচ্ছে কি, আমি বলছি এই জিনিসটা বলছি কি বলছি, ন্যাপথলিন। এই বিষয়টা যে সাংকেতিক আমরা যদি লিখি, সংকেত লিখি, সেটা হবে C10H8। ওকে, এটা কিন্তু আমরা কার্বনের মাধ্যমেও দেখাতে পারি। চলো কার্বনের মাধ্যমে কীভাবে হয় সেটা তোমাদের আমি সুন্দর করে দেখিয়ে দিই। দেখো কার্বনের মাধ্যমে কেমন হয়, তো আমাদের কী করবো বলো তো, আমাদের জানি যে তোমার ন্যাপথলিনের ক্ষেত্রে তোমার হচ্ছে কার্বন থাকে হচ্ছে 10টা, কার্বন থেকে কয়টা, 10টা। আসো 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়ে গেছে। এখানে একটা কার্বন দিবা, 1, 2, 3, 4, তাহলে কয়টা হলো বলো তো, 10টা হয়ে গেলো। ঠিক আছে, তাই এখন আমরা কী করবো বলো তো, সুন্দর করে আমরা আপাতত আমরা ই করবো বলো তো, সিঙ্গেল বন্ডের মাধ্যমেই আপাতত আমরা এগুলোকে জয়েন্ট করে দিই, একটা চক্র আকারে লিখে ফেলি। ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখো একান্ত দ্বিবন্ধন দিব, আমরা কী করবো, একান্ত দ্বিবন্ধন, এটাই যদি দেই, এইটা ফাঁকা হবে, এটা ফাঁকা হবে, তাহলে এটাই হবে দ্বিবন্ধন। আবার এটা যদি দেই, এটা ফাঁকা হবে দ্বিবন্ধন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার জিনিসটা, এটা যদি এটা দেখো, এটা যদি ফাঁকা থাকে, তাহলে এখানে কী দেবো আমরা, দ্বিবন্ধন দেবো। কী দেবো, দ্বিবন্ধন দেবো। আবার এটা ফাঁকা যাবে, এটাই দ্বিবন্ধন হবে, এটাই হচ্ছে একান্ত দ্বিবন্ধন। আর বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলে তুমি বুঝতে পারো এটা ন্যাপথলিন। তো আমি পূর্ণ করে দিচ্ছি। তোমার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, তারপর তোমার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন হবে, তারপরে তোমার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন হবে। প্রত্যেকটা হাতে হাতে এক একটা করে হাইড্রোজেন হবে, কারণ 3টা হাত করে হাত কী রয়েছে বলো তো, পূর্ণ রয়েছে। বুঝতে পারছো? 3টা করে হাত পূর্ণ রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে কী বলো তো, C10H8, অর্থাৎ এর নাম হচ্ছে ন্যাপথলিন। আশা করি বুঝতে পারছো। তোমাদের বইয়ে এই দুইটা বিষয় দেখানো হয়েছে, ন্যাপথলিন এবং হচ্ছে বেনজিন জিনিসটা। এই জিনিসটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যদি আসে, তোমাকে ব্যাখ্যা করতে বলবে যে ন্যাপথলিন কেন অ্যারোমেটিক যৌগ, তোমাকে ব্যাখ্যা করতে হবে। কেন বলো তো, কেন? কারণ হচ্ছে এতে যে 5, 6, 7 সমতুল্য যৌগ রয়েছে এবং এতে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান রয়েছে, সেক্ষেত্রে এটা একটা কী বলতো, অ্যারোমেটিক যৌগ। এভাবে ব্যাখ্যা করে দিলে তোমার ফুল মার্কসটা দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে তোমাদের যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। বলো তো কি, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আসো, এটা হচ্ছে বুঝতে হলে এটা একটা ফুল বেসিক, এটা জানাই লাগবে। ঠিক আছে, তো সমগোত্রীয় শ্রেণী দেখো, এখানে সম মানে কি, সমান বা একই। এই গোত্র মানে কি, গোত্র মানে একটা শ্রেণীর কথা বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে সমগোত্রীয় মানে কি, একই জাতের, মানে সমগোত্রীয় মানে একই জাতের। এই জিনিসটা মানে কি, একই জাতের বোঝাইছে না, একই জাতের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তোমার এখানে বোঝাচ্ছে। দেখে বুঝতে পারছো? এখন তোমাদের তো এইভাবে লিখলে হবে না পরীক্ষার ক্ষেত্রে, তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমার একটা সংজ্ঞা লিখতে হবে। সেই সংজ্ঞা জিনিসটা কি, সংজ্ঞাটা কেমন হবে, আমি প্রথমে মুখ দিয়ে বলতেছি, তোমরা আমি লিখে দিচ্ছি, তুমি উঠিয়ে নিও। ঠিক আছে, সংজ্ঞাটা হবে এরকমের, সমগোত্রীয় শ্রেণীর উঠিয়ে নিও, যে সকল যৌগের কার্যকরীমূলক, আমি কার্যকরীমূলকটা বুঝিয়ে দিচ্ছি এখন, কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে। ঠিক আছে, গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্র শ্রেণী বলে। এদেরকে সমগোত্রীয়, যে বিষয়টা বলতেছিলাম, সমগোত্রীয় মানে কি, একই জাতের। আমি এই জিনিসটা তোমাদের বলতেছিলাম। এখন একই জাতের হইলে আমরা মনে করি যে সেটা হচ্ছে কি জাত বলো তো, মনে করো যে একটা গোষ্ঠীর কথা বলি, সেটা মনে করো হচ্ছে কী গোষ্ঠী বলো তো, মনে করো একটা গোষ্ঠীর নাম হচ্ছে মৃধা গোষ্ঠী। কী গোষ্ঠী? মৃধা গোষ্ঠী। এখন তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে নাম দিছি মৃধা গোষ্ঠী। এখন তুমি এই যে মৃধা দেখে বুঝতেছো, এই গোষ্ঠীটার নাম হচ্ছে মৃধা গোষ্ঠী, ঠিক না? তো এখন যদি তুমি কোনো ধরো মনে করো যে একজনের নাম লিখলাম, যে কেমন নাম লেখা যায়, মনে করো যে রহিম
মৃধা। এখন তুমি তো এই যে নামটা দেখলাম, এই নামটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো এ হচ্ছে মৃধা গোষ্ঠীর লোক। এ হচ্ছে কি গোষ্ঠীর লোক? মৃধা গোষ্ঠীর লোক। ঠিক আছে, বুঝতে পারতেছো। এখন তুমি যে জিনিসটা দেখে বুঝতেছো যে এ এই গোষ্ঠীর লোক, সেই জিনিসটাই হচ্ছে কার্যকরীমূলক। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কার্যকরীমূলক। আর সমগোত্রীয় মানে কি? এই যে মৃধা গোষ্ঠী, এটা হচ্ছে সমগোত্রীয় এক শ্রেণী, একটা উদাহরণ। এখন আমরা তো এটা দ্বারা বুঝলে হবে না, আমাদের বুঝতে হবে রসায়নের ভাষায় ঠিক কেমন সমগোত্রীয় শ্রেণী বা কেমন বিষয়গুলোকে বোঝানো হয়েছে। দেখো এই বিষয়টা কেমন, দেখো তোমার সমগোত্রীয় শ্রেণী কেমন কেমন রয়েছে তোমাদের রসায়নের ক্ষেত্রে। দেখো সমগোত্রীয় শ্রেণী একটা লিস্ট তোমাকে আমি করে দিই। সমগোত্রীয় শ্রেণী লিস্টটা কেমন হবে? দেখো সমগোত্রীয় শ্রেণীর কয়েকটা নাম আমাদের মনে রাখতে হবে। সেটার প্রথম যে নামটা আমাদের সকলেই শুরু করি এটার নাম দিয়ে, সেটা হচ্ছে অ্যালকেন। মানে অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী উদাহরণ। দেখো অ্যালকেনের যে অ্যালকেন, এই অ্যালকেনকে আমরা কীভাবে চিনবো সেই জিনিসটা তো আমাদের জানতে হবে। এটার সাথে সংকেত আছে, সাধারণটা কী আছে বলো তো? সাধারণ সংকেত তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, তখন সাধারণ সংকেতটা কেমন দেখতে? এই হচ্ছে কার্বনের সাধারণ সংকেত হবে CnH2n+2। তুমি এনের সংখ্যাটা তুমি চেঞ্জ করতে পারবা। এনের সংখ্যাটা কেমন হবে বলো তো? 1 2 3 এরকম তুমি যত দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে এনের মান তুমি যত দিতে পারো এরকম দিয়ে দেবে, সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। মানে কার্বন 1 হলে কী নাম, আবার 2 হলে কী নাম, 3 হলে কী নাম, এই জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি। আপাতত তুমি এই যে সাধারণ সংখ্যাটা, এটা তোমাকে একটু কী করতে হবে বলো তো? মুখস্থ নির্ভর বিষয়, এটা মনে রাখতে হবে যে অ্যালকেনের যে সাধারণ সংখ্যাটা সেটা CnH2n+2। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালকিন। সেটা হচ্ছে কি? অ্যালকিন। আমরা প্রত্যেকটা উদাহরণ দেখব। অ্যালকিন জিনিসটা দেখতে কেমন? এটা যেমন একটা সাধারণ সংখ্যা আছে, অ্যালকিনেরও সাধারণ সংখ্যা আছে, তাকে দেখলে আমরা শর্টকাট করে চিনে ফেলবো। সেটা হচ্ছে CnH2n। এরপরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে অ্যালকাইন। এটা দেখতে কেমন? অ্যালকাইন দেখতে হচ্ছে CnH2n-2। এই সাধারণ সংকেতগুলো একদম ঝাড়া মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, ঝাড়া মুখস্থ থাকতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালকোহল। এটা হচ্ছে কি? অ্যালকোহল দেখতে কেমন? CnH2n+1OH। ঠিক আছে, এখন এটাকে তুমি ROHও বলতে পারো। আর সম্বন্ধে আলোচনা করা হবে। আরটা হচ্ছে কি? এর নামটা আপাতত জেনে রাখো, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। এর নাম হচ্ছে কি? অ্যালকাইল মূলক। এই বিষয়টা নিয়ে তোমাদের পরবর্তী সময় আলোচনা করা হবে বিস্তারিত। আপাতত এটা মনে রাখতে হবে যে আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, আর এটার সংকেত হচ্ছে কি? আর মানে লেখা যেতে পারে কি? আর মানে লেখা যেতে পারে হচ্ছে এই যে CnH2n+1। এটাই হচ্ছে কি? আর এটাই হচ্ছে কি? আর এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। সেটা কি দেখবা বলো তো? অ্যালডিহাইড। ওকে, তো অ্যালডিহাইড জিনিসটা কিরকমের? CnH2n+1 CHO। ওই একই, তুমি এটাকে লিখতে পারবা RCHO। এরপর জিনিসটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিডটাও ঠিক একই, CnH2n+1 COOH, অর্থাৎ RCOOH এটাকে লেখা যেতে পারে। আর এর পরিচয়টা কি দিয়েছি? আর এর পরিচয়টা দিয়েছি অ্যালকাইল মূলক। আর এর পরিচয়টা দিয়েছি কি? অ্যালকাইল মূলক। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আমরা এটাকে বুঝিয়ে দেবো যে অ্যালকাইল মূলকের নাম হয়েছে কেন বা কীভাবে আসলো। ঠিক আছে, এখন বুঝিয়ে দেবো। এই জিনিসগুলো তোমাদের কী করতে হবে বলো তো? প্রত্যেকটা বিষয়, এই যে অ্যালকেনের যে বিষয়টা আছে CnH2n+2, এটা মনে রাখতে হবে। অ্যালকেনটা মনে রাখবে CnH2n। তারপরে এটা অ্যালকাইনটা মনে রাখতে হবে CnH2n-2। পরে এই যে অ্যালকোহল এটা মনে রাখতে হবে। অ্যালডিহাইড এটা মনে রাখতে হবে CnH2n+1 CHO। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1 COOH। এভাবে মনে রাখতে হবে। বারে বারে পড়লে কী করা যাবে বলো তো? বারে বারে পড়লে এটা মনে রাখা যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের কার্বন সংখ্যার ভিত্তিতে কি বলতো? কার্বন সংখ্যার ভিত্তিতে যে নামকরণগুলো রয়েছে, কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ। ঠিক আছে, কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ বিষয়টা আমরা শিখবো। মনে করো যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় পুরোপুরি গেঁথে রাখতে হবে। আমরা এই ক্লাসে 10টা পর্যন্ত শিখবো, উচ্চতর ক্লাসে গেলে আরও বেশি শিখতে পারবে। ঠিক আছে, অনেকগুলো হয়, তুমি যত ইচ্ছা তত পর্যন্ত শিখতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে। ঠিক আছে, এখন আমাদের যে কার্বন সংখ্যার ভিত্তিতে নামকরণ যদি আমরা দেখি, যদি কার্বন সংখ্যা 1 হয় সেক্ষেত্রে কেমন নামকরণ? দেখো কার্বন সংখ্যা, আমরা একটু লিখি কার্বন সংখ্যা, আর এখানে লিখে হচ্ছে নাম। ঠিক আছে, কার্বন সংখ্যা যদি 1 হয়, কার্বন সংখ্যা যদি 1 হয় সেক্ষেত্রে কী হবে বলো তো? নাম হবে মিথ। এইগুলো কিন্তু চেঞ্জ হবে। তোমার যদি অ্যালকেন হয় সেক্ষেত্রে হয়ে যাবে কি বলো তো? অ্যালকেন হয়ে যাবে মিথেন।
যদি তুমি বলে অ্যালকিন, তো সেগুলো তো মিথিন। আমরা প্রত্যেকটা নাম কীভাবে হয়, কীভাবে যোগ করব, অর্থাৎ কীভাবে এইগুলো যোগ করবো, মানে সাফিক্সগুলো কীভাবে যোগ করবো, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কী করবো বলো তো, ক্লিয়ার করে দেবো। এখন জাস্ট মনে রাখো যে 2 হলে কী হবে বলো তো, 2 হলে হবে হচ্ছে ইথ, 2 হলে কী হবে ইথ, মিথ ইথ। এবার হচ্ছে 3 হলে হবে হচ্ছে কী বলো তো, প্রোপ। কী হবে বলো তো, প্রোপ। 3 হলে যাবে প্রোপ। এরপরে 4 যদি হয়, তোমার 4 হলে হয়ে যাবে হচ্ছে কী বলো তো, 4 হলে হয়ে যাবে হচ্ছে বিউট। কে যাবে বলো তো, বিউট। তারপরে হচ্ছে 5 হলে হয়ে যাবে হচ্ছে কী বলো তো, 5 হলে হয়ে যাবে হচ্ছে পেন্ট। তারপরে 6 হলে হয়ে যাবে হচ্ছে হেক্স। এবার 7 হলে হয়ে যাবে হচ্ছে তোমার হেপ্ট। 8 হলে হয়ে যাবে হচ্ছে অক। তারপর হচ্ছে তোমার 9 হলে হয়ে যাবে নন। আর 10 হলে হয়ে যাবে হচ্ছে কি ডেক। কী হবে বলো তো, ডেক। এই যে তোমাদের 10টা যে বিষয়গুলো আমি দেখাইলাম, যে প্রত্যেকটার নামকরণ, এই যে দেখাইলাম যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেফট, অক্ট, নন, ডেক, এই প্রত্যেকটা বিষয়কে ঝাড়া মানে একদম ছোটস্থ আকারে কী করতে হবে বলো তো, মনে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা যৌগের যদি আমি নামকরণ করতে যাই, এই বিষয়গুলো মাস্ট লাগবে জানা, ঠিক আছে? এই বিষয়গুলো তোমার কী করতে হবে বলো তো, পুরোপুরি নখদর্পণে রাখতে হবে। তোমাকে যে বলা হয় যে তুমি বলো তো কার্বন সংখ্যা 1 আছে এবং এটা অ্যালকেন যৌগের নাম বলো, লিখে বলো সেটা টাচ করে বলে দেবো মিথেন। বুঝতে পারছো? এরকমই আমি প্রত্যেকটা জিনিস তোমাদের শেখাবো, যে যখন সম্পৃক্ত হয় হাইড্রোকার্বন আলোচনা করবো, যে 11.3 অ্যালকেন বিষয়টা, অ্যালকেনের নামকরণটা ঠিক কেমন হয় সেটা তোমাকে আলোচনা করে দেবো। আশা করি এই জিনিসগুলো তুমি মনে রাখবে এবং পরবর্তী ক্লাস সময় তুমি সুন্দর করে প্রত্যেকটা জিনিস অনুধাবন করতে পারবে। আশা করি সব কিছু বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে দেখা হবে।